আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তাকে নিয়ে রাজনীতির যে সাসপেন্স, এটি এখন চরমে। যদিও আমাদের রাষ্ট্রপতির যে পদ এবং পদবি, এটি সাংবিধানিক। নির্বাচিত রাজনৈতিক সরকারের ইচ্ছা বা অনিচ্ছার বাইরে রাষ্ট্রপতির আসলে যাওয়ার কোনো সাধ্য নেই। তো এই অলংকারিক পদটি শেখ হাসিনার পতনের পর থেকে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার জন্যে এবং এই রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানোর জন্যে বা আরও কেউ তাদেরকে বসানোর জন্য যে চক্রান্ত হয়েছে, বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তারপরও এখনও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে বঙ্গভবনে আছেন, এটি রাজনীতিতে একটি বিস্ময়কর ঘটনা। গত 18 মাসে বাংলাদেশে আসলে যে কি ঘটেছে, এটি নিয়ে এখনও কেউ খোলামেলা আলোচনা করেননি। ৭৫ 15 আগস্টের পর যেভাবে দেশি বিদেশি সাংবাদিকরা একটার পর একটা বই লিখে বিশ্লেষণ করে কেন এই হত্যাকাণ্ড ঘটল, কেন নেপথ্যে এত কিছু হলো, সবার একটা চুলচেরা বিশ্লেষণ ছিল, যার থেকে আমরা এখন বুঝতে পারি। কিন্তু সে অনুযায়ী জিয়াউর রহমান সাহেবের যে হত্যাকাণ্ড, সেটি নিয়ে ওভাবে কোনো সাহিত্য রচনা হয়নি। ফলে কি হলো, তাকে নিয়ে আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু মানুষের মনোমস্তিষ্কে জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো এতটা সাড়া ফেলতে পারেনি। তো সেই দিক থেকে গত 18 মাসে প্রথমত শেখ হাসিনার পতন, এই পতনের পেছনে এনসিপি কতটা দায়ী, মানে সমন্বয়করা কতটা দায়ী, বা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কতটা দায়ী। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে? সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, জামাতের আমির শফিক সাহেব, তারপর সমন্বয়ক এবং মাস্টার মাইন্ড হিসেবে যিনি পরিচিতি লাভ পেয়েছেন মাহফুজ, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস? কেন এই ম্যাটিকুলাস ডিজাইনটা হয়েছিল, কিভাবে হয়েছিল? বিটিভি ভবন পোড়ানো, মেট্রো রেলে আগুন, তারপর সেতু ভবনে আগুন সহ মহাখালীতে যে তাণ্ডব চলেছিল, সায়দাবাদে যে তাণ্ডব চলেছিল, এবং গণভবন, বঙ্গভবন, ঢাকার রাজপথ, বিশেষ করে বাড্ডা, রামপুরা, মহাখালী, এই অঞ্চলগুলোতে যা কিছু ঘটেছে তার খুব অল্প আমরা জানি। মাঝে মধ্যে 2-4টি বিস্ফোরক কথা বের হয়ে আসছিল, যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত সেই 7.65 বোরের যে রাইফেল, স্নাইপার রাইফেল, এই রাইফেল নিয়ে মুখ ফসকে কিছু কথা বলে ফেলেছিলেন। তো ঘটনা যাই হোক, শেখ হাসিনার পতন হয়েছে, 15 বছরের শাসক, দেশের বেশিরভাগ মানুষ রাজপথে নেমে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বরণ করে নিয়েছে। যেখানে যেখানে আওয়ামী লীগ ছিল, যেখানে যেখানে আওয়ামী লীগের নাম ছিল, গন্ধ ছিল, হোক সে ইউনিয়ন পরিষদের মেম্বার কিংবা মন্ত্রী অথবা রাষ্ট্রপতি, সব জায়গাতে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা তাদের সর্বশক্তি নিয়োগ করে মব তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ অন্যান্য যে সকল বিচারপতিদেরকে নাজেহাল করা হয়েছে, নাস্তানাবুদ করা হয়েছে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বা তারা পদত্যাগ করেছেন। এটি আমার জানা মতে অন্য কোনো অসভ্য দেশে ঘটেছে আমি জানি না। যাই হোক, এত কিছুর পরে যে মানুষটি টিকে গেছেন, তিনি হলেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু। তাকে গত 18 মাসে বঙ্গভবন থেকে বের করার জন্যে, তাড়ানোর জন্যে, মেরে ফেলার জন্যে, পদচ্যুত করার জন্য, আরও অনেক কিছু, মানে যা ভাষায় বর্ণনা করা যাবে না, সর্বোচ্চ চেষ্টা হয়েছে। কিন্তু এখানে বিএনপি রাজনীতির যাকে বলা হয় কৌশল, সেনাবাহিনীর কৌশল,
আমলাতন্ত্রের কৌশল, এবং যারা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, তাদের মধ্যে মতদ্বৈততার কারণে আজকের দিনটি পর্যন্ত জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি টিকে আছেন। এবং এই পৃথিবীতে মানুষদের মধ্যে যাদের সর্বোচ্চ সার্ভাইভাল পাওয়ার, আমার কাছে মনে হচ্ছে গত 17 মাসে উনি যে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য যেভাবে উনি টিকে ছিলেন, যেভাবে উনি কথা বলেছেন এবং যেভাবে তিনি কৌশলী হয়েছেন ওই বঙ্গবন্ধু ভবনের ওই আবদ্ধ বাড়ি থেকে, যেভাবে তিনি সাংবাদিক মতিউর রহমান চৌধুরী থেকে শুরু করে অনেক সাংবাদিকদেরকে ডেকে তিনি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, বহু মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন ব্যক্তিগত পর্যায়ে, অনেককে তিনি নরম করে ফেলেছেন, অনেকের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করেছিলেন, এটা বলতে গেলে বিস্ময়কর। তো সেই শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিএনপি ক্ষমতায় আসার আগে নিজেই বললেন যে রাজনৈতিক সরকার আসলে তিনি চলে যাবেন, স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব তিনিও চলে গেছেন, আর অনেকে চলে গেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তিনিও চলে গেছেন। চুপ্পু সাহেব তিনি চলে যাবেন বা তাকে বলা হবে আপনি চলে যান, অথবা তিনি পদত্যাগ করবেন অথবা তাকে বাধ্য করা হবে। এটাই যখন 99.99% সম্ভাবনা ছিল নতুন সরকারের শপথ গ্রহণের আগ পর্যন্ত। কিন্তু শপথ গ্রহণ করার পরে এখন 99.99% সম্ভাবনা দেখা দিয়েছে জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থেকে যাবেন বা তিনি মেয়াদ পূর্ণ করবেন, এরকম একটি কথা। কেন? এটা নিয়ে হলো আজকের এই আলোচনা। আলোচনার গভীরতা বোঝার জন্য আপনাদেরকে 3-4টি বিষয় বলি। প্রথমত হলো যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু পার্লামেন্টে যে বক্তব্য দিলেন, এটাকে আপনি ফার্স্ট কগনিজেন্সে নেন। তাকে রাখা হয়েছে, পার্লামেন্টে নেওয়া হয়েছে মূলত জামাত এবং এনসিপি তাদেরকে উত্তেজিত করার জন্য। তারা সংসদ বর্জন করুক, সংসদ থেকে বের হয়ে যাক, পার্লামেন্ট জমিয়ে তুলুক বা পাগলের মতো তারা খামচি করুক, এইরকম একটা দৃশ্য। অথবা তারা বসে বসে নিজেরা যাদের সমালোচনা করেছে, সেই আওয়ামী লীগ কিংবা যাকে বঙ্গভবন থেকে বের করার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে সেই চুপ্পু, তো তাকে রাষ্ট্রপতির ভাষণের সময় দেখবেন, এটা জামাত এবং বিএনপির জন্য যে অবমাননাকর, যে মানে যাকে বলা হয় অস্বস্তিকর, এটা বিএনপির লোকজন চেয়েছে। এটা হলো এক। 2 নম্বর হলো যে ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দানে, তো জাতীয় ঈদগাহ ময়দানে জনাব তারেক রহমান সাহেব এবং শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তারপর প্রধান বিচারপতি একত্রে নামাজ আদায় করেছেন। এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজে ভীষণভাবে এটি আঘাত করেছে, কুড়ালের বা কুঠার আঘাত করেছে। 2 নম্বর হলো যে জামাত এবং অন্যান্য যারা আছেন তাদেরকে ঈদগাহ ময়দান ছাড়া করেছে। এবং এখানে দেখেন যে জামাত যে কৌশল জানে, সেখানে তারেক রহমান সাহেবের পাশে জামাতের আমিরকে বসতে দিতে হতো। জামাতের আমির রাষ্ট্রপতির সঙ্গে মানে যদি না থাকতেন, তাহলে সেক্ষেত্রে তিনি লোকজন সহকারে সেখানে এতটা উপস্থিত থাকতেন সবাইকে নিয়ে, যে ওখানে কুলাকুলি থেকে শুরু করে যা কিছুতে তিনি একেবারে রীতিমতো মাতোয়ারা করে ফেলতেন। এবং অনেক মুসলিম দেশের যারা লোকজন জামাত সংশ্লিষ্ট, তাদেরকেও, রাষ্ট্রদূতদেরকেও এখানে আনা হতো। ফলে পুরো ডায়াসটি বিএনপির পরিবর্তে জামাতের কাছে চলে যেত। এবং ওখানে যদি জামাত সংশ্লিষ্ট লোকজনের আধিক্য থাকতো, তাহলে ঈদগাহ ময়দানে বিএনপির সঙ্গে জামাতের একটা ক্ল্যাশ হয়ে যেতে পারতো নেতাকর্মীদের সাথে। এটা বিএনপি চায়নি। আর না চাওয়ার জন্য সহজ একটা বিষয় হলো রাষ্ট্রপতিকে সম্মান করে সেখানে নিয়ে আসা। 100% সফল। তারপর দেখা গেল ঈদের দিন, এই গত বছর যেটা হয়নি বা তার আগের বছর যেটা হয়নি, সেটা হলো এই ঈদে রাষ্ট্রপতির দরবারকে জমজমাট করার জন্য তারেক রহমান সাহেবের চেষ্টার ত্রুটি ছিল না। এখানে রাষ্ট্রপতির অনেক ভূমিকা ছিল। তিনি অনুষ্ঠানটিকে বর্ণাঢ্য করার জন্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারপর এমনকি তার যে অনুষ্ঠানের দ্যুতি
ব্যাপ্তি, ডিসিপ্লিন সব কিছু তারেক রহমান সাহেবের যে অনুষ্ঠান যমুনাতে হয়েছে তার চাইতে অনেক অনেক বেশি হয়েছে। এর কারণ হলো ওখানে রাষ্ট্রীয় প্রোটোকলটা, গণভবনে রাষ্ট্রীয় প্রোটোকলটা একেবারে কাজ করেনি। মানে যে যার মতো গিয়েছেন, তারপর নেতাকর্মীদের ঢল, যেখানে 1.5 ঘন্টা লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার সঙ্গে দেখা করতে গিয়ে। ফলে ওখানে যে সৌন্দর্যটা ওটি হয়নি, বরং ওখানে তার সঙ্গে দেখা করতে গিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যমুনাতে তারেক রহমান সাহেবের অনুষ্ঠানে। ফলে বিএনপি নেতাকর্মী মোরাল্লে সবাই বিব্রত। আর অন্যদিকে রাষ্ট্রপতির অনুষ্ঠানটি ছিল একেবারে সুশৃঙ্খল এবং এখানে যারা গেছেন সব কোয়ালিটি অফ পিপল, সমাজের একেবারে মানি জ্ঞানী আমলা কামলা থেকে শুরু করে একেবারে টপ অফ দ্য লেভেল তারা গণভবনের পরিবর্তে, মানে যমুনার পরিবর্তে বঙ্গভবনে গেছেন। তো সেই বঙ্গভবনে যারা আসছেন, যতটুকু আমি দেখলাম সেখানে মোটামুটি চাঁদের হাট বসেছিল। সবাই প্রাণবন্ত ছিলেন, আলাপ আলোচনা সব দিক থেকে। এখানে রাজনৈতিক সরকারের সদিচ্ছা না থাকলে জনাব চুপ্পু সাহেব এটা করতেন না, আর তিনি চেষ্টা করলেও সেটা পারতেন না। তো এটা কেন করা হলো? প্রথম জিনিসটা করা হলো যে দুটো অনুষ্ঠান, অর্থাৎ বঙ্গভবন এবং যমুনা, এখানে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে মানুষের যে দৃষ্টি পুরোটাই কিন্তু এই বঙ্গভবনকে কেন্দ্র করেছিল আর তারেক রহমান সাহেবকে কেন্দ্র করেছিল। কিন্তু আমির জামাত বা জামাতের সভাপতি তারা যদি অনুষ্ঠান করতেন বঙ্গবন্ধু ভবন, যদি ওখানে কোনো অনুষ্ঠান না করত, তাহলে মানুষ জামাতের আমির ওখানে ছুটতেন। তো সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এই যে যাকে বলা হয় তার বঙ্গভবনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি জামাতের রাজনীতিকে অনেকটা প্রশ্ন সাপেক্ষ করে ফেলেছে, ম্লান করে দিয়েছে। আর অন্য একটা বিষয় হলো যে আপনি যে কোনোভাবে হোক আপনার প্রতিপক্ষ যেটা অপছন্দ করে তার সামনে যত বেশি তিড়িং বিড়িং করবেন, যত বেশি লাফালাফি করবেন এবং তাকে যত বেশি উত্তেজিত করে ফেলবেন, তত আপনার লাভ। এবং বিএনপি জনাব চুপ্পু সাহেবকে দিয়ে এই কাজটি অনায়াসে যেভাবে করতে পারছেন, ওটি তাকে শত শত কোটি টাকা খরচ করেও জামাতকে এইভাবে উত্তেজিত, এইভাবে চুপ, মানে একেবারে চুপ করিয়ে দেওয়া এবং বিব্রত করা, এটা কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। একবারে সর্বশেষ সেটা হলো চুপ্পু সাহেবকে সম্মানিত করে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে একটা ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা যে যদি বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমঝোতা হয়ে থাকে বা মানে হওয়ার কোনো পসিবিলিটিস থাকে, সেখানে চুপ্পু সাহেবের এই যে উপস্থিতিটা, এটা তাকে ভীষণ রকম ভীত সন্ত্রস্ত করে ফেলবে। কেন করবে? প্রথমত হলো যে এই যে এখন এনসিপি এবং জামাত যে জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে, এতে করে রাষ্ট্রপতির ক্ষমতা মারাত্মকভাবে বাড়বে। আর রাষ্ট্রপতি ক্ষমতাপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অতীতে তার সঙ্গে যারা খারাপ আচরণ করেছেন, তাকে অপমান করেছেন, বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, তাদেরকে তিনি ছাড়বেন না। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস টার্গেট নাম্বার 1। আর এই অবস্থাতে বিএনপি মুসকি মুসকি হাসছে আর জামাত প্রমাদ গুনছে যে যদি চুপ্পু সাহেবকে রেখে দেওয়া হয় আর এই অবস্থায় রাষ্ট্রপতির সেই ক্ষমতা বাড়ে, তাহলে তাদের কি হবে? এই জন্য তারা দ্বিধাগ্রস্ত। তারা একসাথে দুটো দাবি করেছে, জনাব শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং জুলাই সনদের বাস্তবায়ন, সংস্কার কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়ন। এবং তারা এও চাচ্ছে যে মানে অলক্ষ্যে যে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যান। তো এই যে ঘটনাগুলো একটা কমপ্লেক্স অবস্থা তৈরি হয়েছে, এই কমপ্লেক্স অবস্থায় বিএনপি যে সুযোগ পাচ্ছে, বেনিফিট পাচ্ছে, সে তুলনায় জামাত, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের যারা দোষর রয়েছে আমেরিকা, তারা সবাই মিলে একটা নাস্তানাবুদ অবস্থার মধ্যে পড়েছে। এবং এখানে একটা বিষয় আমরা শুনলাম, সেটা হলো যে মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্র্যান্ট ক্রিস্টেনসেন